ওকে, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেরমির স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ব্যাচের আজকের বাংলার আরো একটি ক্লাসে। এবং বরাবরের মতো তোমাদের সাথে আমি রয়েছে ফারসিম। তো সবকিছু মিলিয়ে যারা যারা এই মুহূর্তে জয়েন করছো, কার কি অবস্থা, কে কোথা থেকে জয়েন করেছো, নতুন কেউ আবার আমাদের কোর্সে এসেছো কিনা, এই বিষয়গুলো একটু জানিয়ে দাও। এবং যাদের কাছে আজকে আমি একদমই নতুন, তাদের কাছে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাচ্ছি। আমার নাম হচ্ছে গিয়ে ফারসিম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ফাইনাল ইয়ারে রয়েছি। আগামী বছর হোপফুলি ঢাকা ইউনিভার্সিটি থেকে টাটা বাই বাই বের হয়ে যাব। ওকে, তো সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে জুই রয় জয়েন করেছে, আমাদের সাথে রেমন হোসেন জয়েন করেছে, শাহজালাল জয়েন করেছে, আমাদের সাথে নাদিয়া জয়েন করেছে, শুভ রয় জয়েন করেছে। দেন এগেন দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে স্নেহা, দেন এগেন রয়েছে শাহরিয়ার ইসলাম, সব আরো অনেকেই রয়েছে। শুভ রয় বলছেন কেমন আছে? আলহামদুলিল্লাহ শুভ, বেশ ভালো আছি। তোমার কি অবস্থা জানিয়ে দিতে ভুলবে না, ঠিক আছে? এরপরে তোমার শাম্মী বেগম জয়েন করেছে আমাদের সাথে। দেন এগেইন আমরা দেখতে পাচ্ছি যে রূপা জয়েন করেছে, সাইমা আচার্য জয়েন করেছে। ওকে, আরো দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সাকিবা আক্তার জয়েন করেছে, আমাদের সাথে ফাইরুজ রয়েছে। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে অনেকে আমাদের সাথে জয়েন করেছে। এবং যারা জয়েন করেছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের যে আমাদের ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা মূলত হবে সোনার তরী কবিতার উপরে। সোনার তরী কবিতাটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যতগুলো তোমার গদ্য বলো, প্রবন্ধ বলো বা পদ্য বলো, এবং একই সাথে কাজী নজরুল ইসলাম রচিত গদ্য, প্রবন্ধ, কবিতা, এগুলো কিন্তু আসলে এইচএসসি ব্যাচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের সাথে আরো একটা তথ্য ইনক্লুড করি। সেই তথ্যটা হচ্ছে তোমাদের যাদের হলো প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমাদের যে টিচার ইনবক্সটি রয়েছে, টিচার ইনবক্সে তুমি যদি হচ্ছে জানিয়ে দাও তোমার প্রশ্ন, আমাদের ডেডিকেটেড টিচার 2 প্যানেল তোমাদেরকে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর একদম বুঝিয়ে দিবে। ঠিক আছে, আশা করছি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, সো মোটামুটি হাসনা বলছে স্যার আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু টেরমির স্কুল হাসনা, আশা করছি ভালো কিছু একটা হবে। সো দেখতে দেখতে 3:08 বেজে গিয়েছে। আজকের টপিকটা বেশি বড় না, বাট আজকের যে টপিকটা রয়েছে, আজকের টপিকটাতে আমরা অ্যাকচুয়ালি লাইন বাই লাইন এলাবোরেশন দেব। ঠিক আছে, ক্লাসের একদম শুরুতে একটা সোজা কথা তো তোমাদেরকে বলে দিই, তাহলে হোপফুলি সুমাইয়া বলছে ওর কমেন্ট পড়ি না, ওর কমেন্ট পড়ে ফেললাম, তাহলে হোপফুলি তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোমরা সবাই আমাকে একটা কমেন্ট সেকশনে জানাও তো, মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে? মানুষের কোন জিনিসটা, ধাঁধা দিলাম তোমাদেরকে, তোমাদের সবাইকে একটা ধাঁধা দিলাম। ঠিক আছে, তোমাদেরকে একটা ধাঁধা দিই। ধাঁধাটা হচ্ছে মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে? কোন জিনিসটা মানুষের আজীবন বেঁচে থাকে? সে ধরো আমি তোমাদের সাথে আছি, আমি কি আজীবন তোমাদের সাথে লোকে বেঁচে থাকবো? না, অবশ্যই না। বাট আমার কোনো একটা বিষয় আজীবন তোমাদের সাথে আসলে বেঁচে থাকবে, সেই জিনিসটা কি একটু কাইন্ডলি আমাকে বলো। আচ্ছা দেখি, কুমিল্লা থেকে জয়েন করেছে আমার সাথে ফারিয়া। আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, আমার লামিয়া জয়েন করেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লামিয়া, কি অবস্থা জানিয়ে দিও। এক্স্যাক্টলি, রাফিয়া সেজুতি বলছে কর্ম, দেন এগেইন মৌ আক্তার বলছে কর্ম। হ্যাঁ দেখো, একটা সার্টেন বিষয় না তোমাদের অবশ্যই এই মাথার মধ্যে গেঁথে নিতে হবে, সেটা হচ্ছে কর্ম, মানুষের কাজ। এই যে কাজ যে কোনো রকম হতে পারে, তোমার হচ্ছে সেই কাজের বিষয়টা, অবশ্যই ভালো কাজের কথা বলছি, খারাপ কাজও কিন্তু বেঁচে থাকে। এই ফর এন এক্সাম্পল, মীর জাফরের কথা চিন্তা করো, আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। মীর জাফরের কথা চিন্তা করো, সে আসলে খারাপ কাজ করেছে, সে বিশ্বাসঘাতকতা করেছে, সে কিন্তু তার খারাপ কাজের কারণে এখনো বেঁচে রয়েছে আমাদের মাঝে, এখনো সে চিহ্নিত অবস্থায় রয়েছে। আবার অন দি আদার হ্যান্ড, আমরা যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, তিনি তার ভালো কর্মের কারণে, তার দয়াশীলতার কারণে কিন্তু এখনো আমাদের মাঝে বেঁচে রয়েছেন, তাকে আমরা অনুকরণীয় এবং বরণীয়
করণীয় হিসেবে গ্রহণ করছে, ঠিক আছে? তার মানে মানুষের যে কর্মটা রয়েছে, মানুষ বেঁচে না থাকলেও মানুষের এই কর্মটা, মানুষের এই কাজগুলো আজীবন বেঁচে থাকবে। এই ধরো এই 4টার সময় আজকে আমাদের ক্লাসটা শুরু হলো, আজকে আমার ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো, এই ক্লাসের ইফেক্টটা তোমাদের হয়তো পরীক্ষার হল পর্যন্ত থাকবে। হয়তো পরীক্ষার হলে গিয়ে আমি ক্লাসের মধ্যে এমন একটা কথা বলেছিলাম যেটার কারণে পরীক্ষার হলে তুমি একটা এমসিকিউ ভালো করে পেরে আসছো, ঠিক আছে? সো এমন একটা জায়গা থেকে তখন কিন্তু তোমার আমার কথা মনে পড়বে, ফার্সিম ভাই যেটা পড়িয়েছিলেন, পড়ার কারণে আজকে আমি অ্যান্সারটা করতে পারলাম। তার মানে এই জায়গা থেকে আমি এটাই বুঝাচ্ছি, মানুষের কর্মটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং সোনারতরী কবিতাতে দেখি এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করেছে। তো আসো, ফার্স্টে আমি ইতিমধ্যে বলে ফেলেছি আজকের আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি সোনারতরী কবিতার উপরে, এবং আজকের ক্লাসটার প্রথমে আমার লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। আমার লাস্ট ক্লাস অর্থাৎ আমার যে অপরিচিত ক্লাসটা ছিল, সেই ক্লাসে তোমাদের এন্ড থেকে একটা রিকোয়েস্ট এসেছিল যে মূল কবিতার আগে শব্দার্থ গুলো পড়াতে। তো আজকে আমি আগেই শব্দার্থ পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর আসবে মূল কবিতা, তারপর পাঠ পরিচিতি, এবং পাঠ পরিচিতির মধ্যে কিন্তু আমি তোমাদের অ্যাডমিশন রিলেটেড অনেকগুলো সাজেশন দিব, ঠিক আছে? তো তোমাদের দুঃখিত, তোমাদের যে দায়িত্বটা হবে, আমি যখন সাজেশন গুলো দেব অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলবা, না হয় আমাদের যে বইটা রয়েছে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবা। ওকে, ডান, আগাই সামনের দিকে। সো ফার্স্টলি আমরা জানি আমাদের অ্যাপের কথা, নোটিস। নোটিস দেখে তোমাদের জন্য একটা কথা মনে পড়লো, আগামীকালকে কিন্তু তোমাদের জন্য একটা মজার জিনিস রয়েছে। আগামীকালকে তোমাদের সাথে একটা জুম সেশনে অ্যারেঞ্জ করা হয়েছে। জুমে একটা সেশন হবে, সেই জুম সেশনে অক্টোবর মাসে কি কি হয়েছে, তোমাদের কাছে আমাদের কি কি মানে আমরা তোমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছি, তোমরা আমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছো, সবকিছু মিলিয়ে যদি হলো চিন্তা করি, এই সকল টপিক নিয়ে তোমার সাথে আগামীকালকে একটা জুম সেশন হবে। এবং এই যে জুম সেশনটা রয়েছে, এই জুম সেশনটার ব্যাপারে বাকি যে ডিটেলস গুলো রয়েছে, শিক্ষার্থীরা আন্তরিকভাবে দুঃখিত, আমাকে 1 মিনিট সময় দাও। ওকে, আন্তরিকভাবে দুঃখিত শিক্ষার্থীরা, হুট করে আমার কথা আটকায় যাচ্ছিল গলাতে। ওকে, আই এম ব্যাক। সো যেটা হচ্ছে আমি বলছিলাম তোমাদের সাথে, সেটা হলো যে জুম সেশনের কথাটা। আগামীকালকে তোমাদের সাথে জুম সেশন হবে, সেই যে জুম সেশনের ডিটেলস, কয়টায় হবে, কখন হবে, তারপর জুমের যে লিঙ্কটা রয়েছে, এই সব কিছু আজকের মাঝে তোমাদের যে ডিসকর্ড কমিউনিটিটা রয়েছে সেই ডিসকর্ড কমিউনিটি জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের কিন্তু হলো ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমরা জানিয়ে দিব। তাই তোমরা একটু ধৈর্য ধরো, এবং হচ্ছে তোমাদের এই যে জুম সেশনটা রয়েছে এটার ব্যাপারে যাবতীয় সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের ডিসকর্ডে। তাই দেরি না করে চোখ রাখো ডিসকর্ডে। সাকিয়া মুনজিন অনেকক্ষণ ধরে ভাইয়া ভাইয়া বলছে, কি বলতে চাচ্ছ বলে ফেলো প্লিজ। ওকে, আগাই। সো একটা নোটিশ দিয়ে ফেললাম, ক্লাস সেটিংটা অবশ্যই একটু মনোযোগ করে দিয়ে দিবা, খুব ভালো লাগলে 5 স্টার ডিরেক্ট দিয়ে দিবা, না হলে 4 স্টার, খুব যদি খারাপ পারাই আমাকে 1 স্টার দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আগাই। সো ক্লাসের পুরো উপস্থিতি এইসব সম্পর্কে আমরা সবাই জানি। আসো সোনারতরী পড়ি হচ্ছে কি কবি পরিচিতি ফার্স্ট উইক। সো এখন আসো আমরা সবাই কবি পরিচিতির মধ্যে ঢুকে পড়ি, ঠিক আছে? ওকে, দেখি আমাদের যে কবি পরিচয় ফার্স্টে এই বিষয়ে জানতে পারলাম। আমাদের এই যে তোমার সোনারতরী কবিতাটি রয়েছে, কবিতাটি হচ্ছে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী কবিতাটি লিখেছেন। আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ তিনি। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার এটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত
এই যে এই জিনিসটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ওইটার পাশে আমি ভাবি এডিএম লিখে দিব, ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই জায়গা থেকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জায়গাগুলো তোমার দাগিয়ে ফেলতে হবে, ঠিক আছে? দেখো, সো তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল কি যুগ নামে পরিচিত? রবীন্দ্র যুগ নামে পরিচিত, এটা অ্যাডমিশনে আসার মতো। এরপর দেখি, মানব ধর্ম, জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। দেখো, মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা, এই লাইনটাও কিন্তু আমরা যদি চিন্তা করি, এই লাইনটাও আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন আছে যে মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণার প্রেক্ষাপট থেকে নিচের কোন কবি একজন রোমান্টিক কবি, ঠিক আছে? ঠিক এরকম একটা জায়গা থেকে হয়তো অপশনে থাকবে কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, ঠিক আছে? এই জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, তখন আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা, এই লাইনটাও অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। কবি, এই রোমান্টিক কবির কবিতার মূল সুর কিসের জন্য গুরুত্বপূর্ণ? অ্যাডমিশন। আমি সংক্ষেপে এডিএম লিখে ফেললাম। ওকে, কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ আসলে তার যে কালজয়ী উপন্যাসগুলো রয়েছে, কালজয়ী তোমার কবিতাগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে নিজেদেরকে একটি অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। ওকে, ডান। আচ্ছা স্টুডেন্টস, তোমরা সবাই অ্যাডমিশনের যে পার্টটা আমি দাগিয়ে দিচ্ছি সেগুলা কি তোমরা লিখে নিচ্ছ খাতার মধ্যে বা বইয়ের মধ্যে দাগিয়ে নিচ্ছ? একটু কাইন্ডলি আমাকে জানিয়ে তো। অ্যাডমিশনের পার্টগুলা কিন্তু আমি দাগিয়ে দিচ্ছি। যারা যারা একটু ক্লাসে দেরি করে জয়েন করেছো, দেখবা যেগুলো আমি বোর্ডে এডিএম দিয়ে দাগিয়েছি এগুলো সব অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এডিএম ফর অ্যাডমিশন। ডান 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 ডান। আসো আগাই। এরপর দেখি, গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দের প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। দেখো শিক্ষার্থীরা, এইখানে একটা না টুইস্ট আছে। আমরা একটা কথা বলি যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, কি জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে কথাটা, এই কথাটা কিন্তু শতভাগ সঠিক না। এখানে কিন্তু আংশিক ভুল একটা ইনফরমেশন রয়েছে। ভুল ইনফরমেশনটা কোথায়? এখানে ব্যাখ্যা করা হয়েছে, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয় স্ব-অনুদিত, তার মানে গীতাঞ্জলি সহ অন্যান্য যে সকল তোমার কাব্যগুলো রয়েছে সেগুলোকে স্ব-অনুদিত, মানে দেখো নিজে নিজে অনুদিত করেছেন বা অনুবাদ করেছেন। কিসে অনুবাদ করেছেন? ইংরেজিতে তোমার অনুবাদ করেছেন। ঠিক এমন একটা জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এই ইংরেজিতে অনুবাদ করে তিনি আরেকটা বই লিখেছেন যার নাম হচ্ছে সং অফারিংস। এই সং অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে তিনি আসলে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার মানে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পিছনে হ্যাঁ গীতাঞ্জলি অনেক বড় একটা রোল প্লে করছে, ঠিক, বাট দ্যাট ডাজন্ট মিন শুধুমাত্র এবং একমাত্র গীতাঞ্জলির জন্যই পেয়েছেন। হ্যাঁ, গীতাঞ্জলির জন্য পেয়েছে এই কথাটা সঠিক, বাট পুরোপুরি সঠিক না। রাদার দেন গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয় স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে তিনি প্রথম এশীয় হিসেবে নোবেল পেয়েছিলেন। তার মানে শুধুমাত্র গীতাঞ্জলির জন্য নয়, গীতাঞ্জলির পাশাপাশি অন্যান্য কবিতাগুলোকেও তিনি আসলে কিসে অনুবাদ করেছিলেন? ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। এই যে ট্রান্সলেট করেছিলেন, ট্রান্সলেটের কারণেই মূলত আমার এই জায়গা থেকে দেখতে পাই যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দেখি, বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ শ্রেষ্ঠ শিল্পী, মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। স্টুডেন্টস, এই পার্টটা কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে কি বলে এটাকে, নোবেলের পার্টটা। দেখি, কাব্যনাট্য হল বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা ও কাহিনী। কাহিনী কবিতার সংকলন হচ্ছে কথা ও কাহিনী। তার ভিন্ন সালের রচনা 1961 সালে 7ই আগস্ট তার জীবনের অবসান ঘটে।
দেখো, তো মোটামুটি এতটুকুই ছিল আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে। আজকের ক্লাসের তোমার ওকে, এতটুকু ছিল মূলত আজকের যে ক্লাসটা রয়েছে। আজকের ক্লাসের কবি পরিচিতির পার্টটা দেখো। কবি পরিচিতি নিয়ে কারোর কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। কবি পরিচিতি নিয়ে কারোর কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা দেখো। আর একটু সামনের দিকে আগাবো, বাট এতটুকু যা পড়ালাম এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে জানা থাকে, আমি আগাতে থাকি। আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিত্রশিল্পী, অনুসন্ধিৎস, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠন। ঠিক আছে, যদি হচ্ছে আমি এই জায়গা থেকে চিন্তা করি কি কি বললাম, তিনি একাধারে চিত্রশিল্পী, তার প্রথম রেজিগনেশন, দ্বিতীয় রেজিগনেশন অনুসন্ধিৎস, বিশ্ব পরিব্রাজক, তৃতীয় রেজিগনেশন দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক। রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে পারতেন, তাই তাকে চিত্রশিল্পী বলা হয়। অনুসন্ধিৎস বিশ্ব পরিব্রাজক, অনুসন্ধিৎস মানে যার জানার ইচ্ছা রয়েছে, যার জানার আগ্রহ রয়েছে, ঠিক এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে বলতে পারি যে তিনি অনুসন্ধিৎস। বিশ্ব পরিব্রাজক, বিশ্ব পরিব্রাজক বলতে কি বোঝাচ্ছে? বিশ্ব পরিব্রাজক বলতে বোঝাচ্ছে তিনি আসলে সম্পূর্ণ বিশ্ব ঘুরেছিলেন। ঠিক আছে, কালজয়ী কি? কালজয়ী মানে যিনি একটা কাল জয় করেছেন, তিনি যিনি একটা পার্টিকুলার ডিকেইডের বা একটা পার্টিকুলার তোমার হচ্ছে সময়কালে যিনি আসলে অনেক বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। দক্ষ সম্পাদক, তিনি আসলে পত্রিকা সম্পাদন করতেন, পত্রিকা সম্পাদনার কাজও তিনি করেছেন, তাই তাকে বলা হচ্ছে দক্ষ সম্পাদক। এবং 4 নাম্বার ডেজিগনেশন অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। অসামান্য শিক্ষা সংগঠক মানে তিনি অনন্য লেভেলের, মানে একদম এক্সট্রিম লেভেলের একজন শিক্ষা সংগঠক ছিলেন, মানে শিক্ষা নিয়ে চিন্তা করতেন, শিক্ষিত করতে চিন্তা করতেন। এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, 1961 সাল ভুলে বলেছি, এটা 1941 সাল হবে। ভেরি গুড, যারা যারা ধরে দিতে পেরেছো ভেরি গুড, 1941 হবে। ওকে, নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি শাসনিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল মূলত প্রকাশিত হয়েছিল। শোনো, আমাদের এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, তিনি কিন্তু এই জায়গা থেকে যেটা বলছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে তার জায়গা থেকে বারবার কিন্তু আমরা এটা দেখেছি পড়াশোনার প্রতি, প্রাতিষ্ঠানিক পড়াশোনার প্রতি অতটা ইন্টারেস্টেড ছিলেন না। আচ্ছা, একটা কথা বলেনি, অনেকে বলছে এতটুকু বইতে নাই। কবি পরিচিতির এই যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুকু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাডমিশন। ঠিক আছে, আর কবি পরিচিতির আগের যে পার্টটুকু পড়ালাম এতটুকু পর্যন্ত ছিল তোমাদের এইচএসসির। আমাদের কোর্সের শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে যারা যারা আমার এই ক্লাসগুলা করবা, এই ক্লাসগুলা করলে আসলে তাদের অ্যাডমিশনের প্রিপারেশনও অনেকখানি কিন্তু হয়ে যাবে। ফলশ্রুতিতে পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের সময় এতটা সমস্যা হবে না। তাই ওই জায়গা থেকে আমরা কিন্তু অ্যাডমিশনের জন্য কিছু কিছু এক্সট্রা পড়াচ্ছি। তাসনিম হোসেন বলছে ভাই এ পাটা বইতে খুঁজে পাচ্ছি না, পাবাও না, এতটুকু হচ্ছে কি অ্যাডমিশনের জন্য এক্সট্রা। ঠিক আছে, আসি এরপর দেখি যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আসলে গ্রাজুয়েশন করেন নাই, তিনি নিজে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করেন নাই। রাদার দেন তিনি যে কাজটা হলো করেছেন সেটা হলো তিনি তার জায়গা থেকে বিশ্বভারতী নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ফেলেছেন। যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, বাট তার জায়গা থেকে যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি, তিনি কিন্তু সুন্দর মতো পড়াশোনার জন্য একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন, মানে নিজেকে শিক্ষিত করতেন, নানান ধরনের তোমার হচ্ছে কি ইনফরমেশন কালেক্ট করে, নানান জায়গা থেকে তিনি ঘোরাফেরা করে তিনি আসলে নিজের শিক্ষাটা গ্রহণ করতেন। তাই এরকম একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত
আর তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও বিশ্বভারতী নামে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এটাও আমার অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয়। প্রশ্ন আসতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। কি হবে? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখি মাত্র 15 বছর বয়সে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো আমি বলি VVIQ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট প্লাস অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বনফুল রচনা করেছেন? প্রশ্নটা আসতেই পারে। যদি এই প্রশ্ন আসে তখন তোমার অ্যান্সার করতে হবে যে মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কাব্য বনফুল প্রকাশ করেছিলেন। কত বছর বয়সে? 15 বছর বয়সে। আর এটা বেসিক্যালি তোমার এইচএসসি এবং অ্যাডমিশন উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য। ডান, 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 দ্যাটস ইট। আগাই, এবার আমরা পড়বো শব্দার্থ ঠিকানা। এতটুকু যে পড়ালাম, কোন জায়গায় কার কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি একটু জানো। আমি এটাকে একটু পানি খেয়ে নিই। ওকে, ঠিক আছে। এবার তাহলে হচ্ছে কি আমরা আগাই সামনের দিকে। এবার একটু কাইন্ডলি বলো আমাকে, এতক্ষণ যে যা পড়ালাম এটার মধ্যে কারোর আর কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানো। এতক্ষণ যা পড়ালাম এর মধ্যে কারোর কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু জানো।
এবার শোনা যায়, এই তো ঠিক আছে। ওকে মানুষ আছে, অল্প শোনা যাচ্ছে কারণ আমি একটু আস্তে কথা বলছি। ইয়েস, আমাদের প্রবলেম সলভড, প্রবলেম সলভ, হ্যাঁ প্রবলেম সলভ। আসো আমরা যাই আগে, সামনের দিকে আগে। ব্ল্যাক স্ক্রিন, এই আমাকে 2টা মিনিট টাইম দাও, এর মধ্যে হচ্ছে তোমার ব্ল্যাক স্ক্রিনের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম, এবার স্ক্রিনের প্রবলেম, এই সমস্যা সেই সমস্যা, কত সমস্যা। স্ক্রিনের সমস্যা কি এবার ঠিক হয়েছে? ব্ল্যাক স্ক্রিন কি এখনো আছে? ওকে, আর নেই, আর নেই, এই তো আমি চলে আসছি। হাই, আই এম হিয়ার, আই এম ব্যাক। ওকে, আই এম ব্যাক এন্ড ইয়েস, প্রবলেম সলভ। আসো, প্রবলেম সলভ করে এবার চলে যাচ্ছে ক্লাসের মধ্যে। সো ধারা ভাড়া নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা আলোচনা করবো খুর ধারা। খুর ধারা মানে খুরের মতন ধারালো যে প্রবাহ বা স্রোত। আমরা মূলত যখন ছেলে শেভ করতে যাই, আমাদের কিন্তু খুর দিয়ে এভাবে এভাবে টান দিয়ে ধাপধুপ শেভ করে দেয়, ঠিক আছে। এই যে তোমার শেভ করে করাচ্ছে, এই যে এই যে তোমার যেটা দিয়ে শেভ করছে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে কি খুর। আর খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, সেটা কি বলে? খুর ধারা। এটাই হচ্ছে কি মূলত আমাদের এই জায়গা থেকে বলতে গেলে কি বলবো, এটাকে বলবো আমরা খুর ধারা। ঠিক আছে, একজন বলছে লেকচার সিরিজ সিকিউর পরিমাণ বাড়িয়ে দিতেন, পয়েন্টটা নোটেড। নেক্সট ক্লাস থেকে দেখবা যে আরো অনেক বেশি তোমরা সিকিউর পাচ্ছ। ওকে, আসো এবারে খড় পর্ষা। খড় পর্ষা মানে হচ্ছে ধারালো বর্ষা। আমরা কি বর্ষা দেখেছি? বর্ষা হচ্ছে কিছুটা দেখতে এরকম, ঠিক আছে। বর্ষা হচ্ছে কিছুটা দেখতে হচ্ছে এরকম, এবং এই যে তোমার বর্ষা রয়েছে, বর্ষা দিয়ে প্রাচীন কালের মানুষ এইভাবে শিকার করতো। সে ধরো কে আছো এখানে, ওখানে কে দুষ্টামি করছো, কে দুষ্টামি করছো, যে কোনো একটা দুষ্টামি করছো, তার উদ্দেশ্যে আমি যদি এইভাবে তাক করে তীক্ষ্ণ কিছু এরকম কিছু একটা এইভাবে ছুঁড়ে মারি, তার মানে তার উদ্দেশ্যে আমি আসলে বর্ষা ছুঁড়ে মারছি, ঠিক আছে। এই যে বর্ষা রয়েছে, ধারালো বর্ষা, এটাকে মূলত খড় বর্ষা বলা হয়ে থাকে। অনেকেই বলছে আবার শুরু থেকে স্টার্ট করতে, হ্যাঁ শুরু থেকে স্টার্ট করছি। আসো দেখো, গরজে, গরজে মানে কি? গরজে মানে হচ্ছে গর্জন করে, বলে না মেঘ গর্জন করে, মেঘ গর্জায়, সেটা। এরপর হচ্ছে ভাড়া ভাড়া। ভাড়া ভাড়া মানে যেখানে ধান রাখা হয়। ভাড়া মানে কি? ভাড়া মানে হচ্ছে ধান রাখার পাত্র। ধান তো আমরা সবাই চিনি। এখন সে ধরো এই যে কলমটা, এই কলমটা আমি আমার এই পকেটে রেখে দিলাম। আবার ধরো আমার সামনে আরো 4টা শার্ট রয়েছে, প্রত্যেকটা শার্টের পকেটে আমরা এইভাবে অনেকগুলো কলম দিয়ে রাখলাম। তখন আমি কি বলবো? পকেট পকেট কলম, মানে অনেকগুলো পকেটে অনেকগুলো কলম রয়েছে। ঠিক একইভাবে ভাড়া ভাড়া ধান। ভাড়া 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 ধান বলতে হচ্ছে ধান রাখার যে পাত্র রয়েছে, সবগুলো ধানের রাখার পাত্র হচ্ছে গিয়ে পরিপূর্ণ, তাই ক্ষেত্রে আমরা ভাড়া ভাড়া ধান বলতে পারি। গেল। এরপর দেখি আমি। পুরো গল্প কবিতার মধ্যে তোমরা অনেক জায়গায় দেখবে যে আমি শব্দটা ব্যবহার করা হয়েছে। আমি দিয়ে আসলে কৃষককে বোঝানো হয়েছে, এবং প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবিকে বোঝানো হচ্ছে। এই যখন কবিতা আমরা পড়তে নিব, সেই কবিতাটা পড়ার সময় আমরা যে বিষয়টা হলো গিয়ে দেখতে পাবো, সেটা হচ্ছে এই কবিতার মধ্যে আমার বারবার হচ্ছে গিয়ে আমি শব্দটা ব্যবহার করছি। এই যে আমি শব্দটা ব্যবহার করছি, সে আমি শব্দটা বলে কাকে বুঝাচ্ছি? সে আমি শব্দটা দিয়ে আমরা কৃষককে বুঝাই, আবার প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবিকে বোঝাচ্ছি। তার কারণ হচ্ছে কবি তো মূলত এই জায়গা থেকে নামগুলো উচ্চারণ করছে, বলছে যে আমি এটা করব, আমি ওটা করব। তাই যেহেতু কবি কবিতাটা লিখেছেন, তাই কবি এখানে নিজেকে আসলে একজন কৃষকের সাথে কম্পেয়ার করেছেন, এবং কৃষকের সাথে কম্পেয়ার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে আমি বলতে মূলত কৃষককে বোঝানো হচ্ছে। গেল। এরপর দেখে আমি একলা। কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা। কবিতাটা পড়তে গেলে এক জায়গায় হচ্ছে আমরা দেখবো যে আমি একলা, আমি একলা শব্দটার অর্থ কি, তখন আমরা বুঝবো যে এখানে আমি একালে বলতে কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবিকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, অনেকেই বলছো যে এতগুলা শব্দার্থ মনে রাখা যাবে না, আমাকে সাজেশন দেন। দ্য ফ্যাক্ট ইজ সবসময় অ্যাকচুয়ালি সাজেশন খাটে না, ঠিক আছে। শব্দার্থ টিকা এমন একটা জায়গা যেখান থেকে শুধুমাত্র শব্দার্থ টিকার জন্য প্রশ্ন আসে না, রাদার দেন তোমাদের সিকিউ প্রশ্নের যে খ নম্বরটা থাকে অনুধাবনমূলক প্রশ্ন, সে অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে, সে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেও কিন্তু আসলে
টিকা নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তাই সবকিছু মিলিয়ে আমরা যেটা এখানে বলে থাকি, আমাদের অবশ্যই আসলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শব্দার্থ টিকার মতো কোনো সাজেশন হবে না। এরপর দেখি, চারদিকে বাঁকা জল করিয়াছে খেলা। চারদিকে বাঁকা জল করিয়াছে খেলা তার মানে কি? দেখো এখানে পড়ি আমরা, ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, ঠিক আছে? আহ উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেশ ছোট ক্ষেত্রপুর আশু বিলীয়মান হবার ইঙ্গিত রয়েছে অংশে। বাঁকা জল এখানে অনন্ত কাল স্রোতের প্রতীক, ঠিক আছে? আশু, আশু শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারো? একটু কাইন্ডলি জানাও তো কমেন্টে। আশু শব্দের অর্থ কি? একটু কাইন্ডলি জানাও তো। আমার সে দেবলীলা বলছে আজকের জন্য ফার্স্ট ক্লাস, ওয়েলকাম দেবলীলা 10 মিনিটস করে, ঠিক আছে? কেউ কি বলতে পারো আশু শব্দের অর্থ কি? আশু শব্দের মানে খুব দ্রুত, যে কোনো মুহূর্তে আসলে তোমার এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কোনো মুহূর্তে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে, ঠিক আছে? এটা এখানে বলা হচ্ছে যে ধান ক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। আমরা সম্পূর্ণ কবিতার মধ্যে একটা ধান ক্ষেত পাবো, যে ধান ক্ষেতটি আসলে ছোট একটা দ্বীপের আঙ্গিকে চিত্রিত বা ড্র করা হয়েছে। তার পাশে ঘূর্ণায়মান উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান, মানে নদীর পাশেই একটা ক্ষেত রয়েছে যার দ্রুত বিলীয়মান হবার ইঙ্গিত রয়েছে এই অংশে। বাঁকা জল এখানে অনন্ত কাল স্রোতের প্রতীকের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এক কথায় তোমার যে কবিতাটা রয়েছে এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে যে, এবার একটু বোঝার চেষ্টা করো সবাই, এই কবিতার মধ্যে বলা হচ্ছে একটা ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের চারদিকে হচ্ছে গিয়ে তোমার নদী, সেখানে তোমার প্রবল ঝড় বাদল হচ্ছে, ওই নদীতে এই ধান ক্ষেতটা তলিয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। গেল। এরপর দেখি তরু ছায়া মসীমা খাট। দেখো তরু মানে হচ্ছে কি এখানে গাছ, ছায়া মানে তো তোমার ছায়া দেওয়া বোঝাচ্ছে। এবার দেখি ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রঙে মাখানো। ওপারের বলতে কি বুঝায়? সে ধরো এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করি, এইখানে হচ্ছে তোমার ধান ক্ষেতটা রয়েছে, ঠিক আছে? এখানে ধান ক্ষেত, তারপর এই যে চারদিক রয়েছে, এই চারদিক ধরে হচ্ছে কি হলো গিয়ে নদী, নদীর এখানে দাঁড়ায় এদিকে তোমার একটা সুন্দর গ্রাম আছে, ঠিক আছে? এদিকে একটা সুন্দর গ্রাম আছে, সুন্দর একটা গ্রাম রয়েছে। এখন আমার যে কবি হচ্ছে গিয়ে ধান খেতে রয়েছে, কবি ধান খেতে হলো গিয়ে থেকে ওই গ্রামটার দিকে তাকাচ্ছে, ওই গ্রামটার দিকে তাকাচ্ছে এবং সে ভাবছে যে ওই গ্রামটা ওই গ্রামটা আসলে তরু ছায়া মসৃণ, তরু ছায়া মসৃণ অবস্থায় রয়েছে, তার মানে সেই গ্রামটি আসলে গাছের ছায়ায় কালো হয়ে আছে। কবি এখান থেকে ওই গ্রামটার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে ডান। এর জায়গায় গে তরি বে কে আসে পড়ে। আচ্ছা, এখনো কি তোমাদের সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি জানাও তো। তানজিদ বলছে সাউন্ড প্রবলেম। নীলা একটু কাইন্ডলি জানাও তো এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, আশু মানে হচ্ছে কি দ্রুত, খুবই দ্রুত বা তাড়াতাড়ি। ওকে, সবাই একটু জানাও তো সবগুলো শব্দার্থ মুখস্থ করতে হবে কিনা। হ্যাঁ, যতটুকু পারো সবগুলো শব্দার্থ বুঝতে হবে, বোঝাটাই কথা। শান্ত বলছে ভাই আশু মানে বুঝলাম না, আশু মানে খুব দ্রুত। ওকে, আচ্ছা দেখি, মসি মানে হচ্ছে তোমার ছায়া দিয়ে তোমার ঘেরা, এমন এমন বোঝাচ্ছে। আচ্ছা, এটা বলছে যে তোমার ম্যাপের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক করেন। তরু ছায়া আবার কি? তরু মানে গাছ, ছায়া তো ছায়াই, তরু ছায়া মানে হচ্ছে গাছের ছায়া। ওকে, সাউন্ড নিয়ে আমি দেখছি কি করা যায়। আচ্ছা, সাউন্ড নিয়ে কি এখনো সমস্যা হচ্ছে? দেখেন তো, আপ ডাউন করে, সাউন্ড আপ ডাউন করতেছ কারো কারো ক্ষেত্রে।
হ্যালো। আচ্ছা ঠিক আছে। এরপর দেখি তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা, মসি মাখা দিয়ে মূলত বোঝাচ্ছি মেঘ দিয়ে ঢাকা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, ডান। আসি, গান গেয়ে তরিবে কে আসে পরে। গান গেয়ে তরিবে কে আসে পরে। দেখো, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। দেখো, এই যে আমরা সম্পূর্ণ নদী দেখলাম, খুরের মতো ধারালো স্রোতে। এই নদীর মধ্যে কিন্তু অনেক ধারালো ধারালো স্রোত রয়েছে। ঠিক আছে, এই স্রোতের মধ্যে একটা হচ্ছে কি আমরা নৌকা দেখতে পাই, একটা হচ্ছে কি আমরা নৌকা দেখতে পাই, যে নৌকার মধ্যে একজন মাঝি আসলে বসে রয়েছে। ঠিক আছে, সে বসে বসে বইটা চালাচ্ছে। এখন এই যে মাঝিটা বসে বসে হচ্ছে কি নৌকা চালাচ্ছে, এই মাঝিটা আসলে কি করছে, সে আসলে তীরের দিকে যাচ্ছে। কোন তীরের দিকে? এই যে তোমার ধানের যে তীরটা রয়েছে, এই তীরের দিকে মূলত সে আসলে এগিয়ে যাচ্ছে। তার মানে এক কথা যদি হচ্ছে কি আমরা চিন্তা করি, এই জায়গা থেকে বলছে গান গেয়ে তরি বেগ কি আসে পড়ে, মানে সুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসে রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এই যে তোমার আমার যে কি বলে এটাকে, মাঝিটা রয়েছে, এই মাঝিকে বলা হচ্ছে নির্মোহ মহাকালের প্রতীক। তার মানে কি, সে আসলে সামনের দিকে এগিয়ে আসছে। সামনের দিকে এগিয়ে আসছে, কোথায় আগায় আসছে? এই যে তোমার আমার যে হলো গিয়ে কবি রয়েছেন, কবির কাছে এগিয়ে আসছে। ঠিক আছে, কিন্তু এই লোক এগিয়ে এসে কবির যে কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আসলে চলে যাবে, এটাই মূলত এখানে বলছে। এরপর দেখি কোন দিকে নাহি চায়, মহাকালের প্রতীক এই নিরাসক্ত বলি তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই। অনেক সময় আমরা কি করি, আমরা ভাবলে সেইভাবে একদিকে তাকায় থাকে, এরকম তাকায় আছে, কোনো উদ্দেশ্য নাই, তাকায় আছে। এই যে তোমাদের দিকে তাকায় আছে, ক্যামেরার দিকে আমি চুপচাপ তাকায় আছি। এই যে এভাবে তাকিয়ে থাকার বিষয়টা, এই তাকিয়ে থাকার বিষয়টা যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি, তে জায়গায় বলবো আমার চোখে আসলে তখন কোনো ভাষা ছিল না। এখন যখন কথা বলছি, আমি থেকে থেকে আমার কপাল উঁচা করছি, চোখটাকে বড় করছি, বাট তখন আমি কি করলাম? ঠিকঠাক মতো জাস্ট তোমাদের দিকে তাকিয়েছিলাম, কোনো আলাদা করে কাজ করলাম না। তার মানে এক কথায় যদি হচ্ছে কি আমরা চিন্তা করি, আমরা এখানে বুঝতে পারি যে আমরা চোখের যে ভাষাটা রয়েছে, চোখের যদি ভাষাটা না থাকে তখন কিন্তু আমি আসলে নিরাসক্ত হয়ে যাব। কবির কাছে মাঝিকে নিরাসক্ত মনে হয়েছে। নিরাসক্ত মনে হওয়ার একটাই রিজন ছিল, সে আসলে চোখ দিয়ে কোনো কিছু প্রকাশ করছিল না। এটা চোখ দিয়ে কোনো কিছু প্রকাশ করছিল না, তাই বলা হচ্ছে যে এই মাঝে নিরাসক্ত বলি তার সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই, জাস্ট চুপচাপ আছে। এই যে তামান্না বলছে ডেথ স্টেয়ার, এরকম ডেথ স্টেয়ারের মতোই অবস্থা হয়ে গিয়েছে। দ্যাটস ইট, আগাই। দেখো, দেখে মনে হয় চিনি উহারে, এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকেই যায়। দেখো, চেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টার কবির সংশয় থেকেই যায়। আগন্তুক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকে যায়। দেখে মনে হয় চিনি উহারে, কারণ এ তো মহাকাল থেকে আসছে, সুদূর ভবিষ্যৎ থেকে একজন চলে আসছে, যে সুদূর ভবিষ্যৎ থেকে এসে তোমার সকল কাজকর্ম নিয়ে লুকায় যাচ্ছে, পালায় যাচ্ছে। এই জায়গা থেকে যদি হচ্ছে কি আমরা চিন্তা করি, কবি বলছেন আরে এই লোককে তো আমি চিনি, এ তো আমার কাজকর্ম নিয়ে যেতে আসছে। অন দি আদার হ্যান্ড কবি এটাও বলতেছে আমি কি এই লোককে আদৌ চিনি নাকি চিনি না। ঠিক আছে, এটাই মুহূর্তে এখানে বলা হচ্ছে। এরপর বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, নির্বিকার মাঝি দৃষ্টি আকর্ষণের জন্য, যেরকম আমি এইভাবে তাকায় আছি।
এর মধ্যে হুট করে আমি দেখতে পাচ্ছি যে এনডি রাইয়ান অনেকগুলা হাহা ইমোজি দিছে। এখন কথা হচ্ছে এই যে ভাইয়া এতগুলো হাহা ইমোজি দিল, এই হাহা ইমোজি দেওয়ার পরে আমার ওর দিকে একটু অ্যাটেনশন গ্র্যাব হলো এবং কবি বলছেন যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কবির চেষ্টা, বিদেশ এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। শিল্প লোকের প্রতীক মানে কি? শিল্প লোকের প্রতীক বলতে মূলত বোঝানো হচ্ছে যে তোমার যে শিল্পটা রয়েছে, তোমার যে হচ্ছে সাহিত্য কর্মটা রয়েছে, এই সাহিত্য কর্মটার কথা বলা হচ্ছে। তার মানে এখানে কবির মতে আমি কিসের বিদেশে যাচ্ছি? আমি আসলে সাহিত্যের বিদেশে চলে যাচ্ছি। সাহিত্যর যে দেশ রয়েছে সেটার কথা মূলত এখানে বলা হচ্ছে। এরপর আগাই, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। দেখো, বারেক ভিড়াও তরি, বারেক ভিড়াও বলতে মানে তীরে, তীরে ভিড়াও। তরি মানে হচ্ছে কি তোমার নৌকা, তরি মানে হচ্ছে কি তোমার নৌকা। দেখো, আর কুলেতে, কুলিতে মানে হচ্ছে কি তোমার তীর, ঠিক আছে, নদীর তীর। বারেক ভিড়াও তরি, বারেক মানে হচ্ছে কি তোমার এখানে মাঝিকে বোঝানো হচ্ছে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষক রূপী কবির ব্যাকুল অনুনয়। আমি দেখতে পাচ্ছি যে তোমার এই একটা হচ্ছে গিয়ে হ্যালো, আচ্ছা, হোপফুলি সবাই শুনতে পাচ্ছ আমার ঠিকঠাক মতো। দেখো, তাহলে আমি কি বলতেছি যে বারে চিরাও তরি কুলিতে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষক রূপী কবির ব্যাকুল অনুনয় এখানে মূলত প্রকাশিত হচ্ছে। তার মানে এই যে কবি দেখছেন একটা লোক হলো গিয়ে তার যাবতীয় যে নৌকা রয়েছে, নৌকা নিয়ে চলে যাচ্ছে। কবির এখানে হচ্ছে গিয়ে মৃত্যু চলে আসতেছে, এমন একটা অবস্থা, চারদিকে ঝড় টর হাবিজাবি চলে এসে ম্যাসাকার শুরু হয়েছে। তাই সবকিছু মিলিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে চিন্তা করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যে কবিটা রয়েছে, কবি বলছে যে আচ্ছা আসো, এদিকে আসো, আমাকে একটু নিয়ে যাও। একজন বলছে কখন কবিতা শুরু হবে? আমরা মূলত কবিতার ভিতরে ঢুকে গেছি, একটু পরে কবিতার লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করব, ঠিক আছে? আমার সোনার ধান, কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। আর আছে আর নাই দিয়েছি ভরে, ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে। মানে এক্ষেত্রে বলা হচ্ছে ওই যে তোমার, আমি চিন্তা করি ওই যে তোমার যেই মাঝি হলো তার নৌকাটা নিয়ে আসলো, ঠিক আছে, এই যে তোমার মাঝিটা নৌকাটা নিয়ে আসলো, সেই নৌকার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফসল উঠে গিয়েছে। এই যে তোমার ফসল উঠে গিয়েছে, এই ফসল দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে আসলে আমাদের যে কবি রয়েছে, কবির তোমার যাবতীয় শিল্প সাহিত্য। ওকে, এরপর দেখি, থরে বিধরে, স্তরে স্তরে সুবিন্যস্ত করে। অনেক সময় আমরা বলি না থরে থরে সবকিছু সাজিয়ে রাখা হয়েছে, সেটা বোঝাতেই মূলত তোমার কি বলে থরে বিধরে শব্দটাকে ব্যবহার করা হয়েছে। ওকে, একজন বলছে অনুনয় মানে কি? অনুনয় মানে হচ্ছে রিকোয়েস্ট করা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো, এর আগের স্লাইডে একজন প্রশ্ন করেছিল বারেক ভিড়াও তরি মানে একবারের জন্য, একবারের জন্য। আমরা অনেক সময় বলি না একবারের জন্য হলো আসো, একবারের জন্য হলো দরজাটা খুলো। তার মানে এখানে কই বলছেন একবারের জন্য হলো নৌকাটা ঘাটে ভিড়াও। ওকে, ব্যঞ্জনার্থে, ব্যঞ্জনার্থে মানে হচ্ছে কি তোমার কবিতার স্বার্থে বা কবিতাটাকে সুন্দর করে লিখতে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। ডান। এরপর দেখি, এখন আমারে লহ করুণা করে, ফসল বা সৃষ্টি সম্ভার তুলে নেওয়া হয়েছে নৌকায়, এখন ফসল বা সৃষ্টির ষষ্ঠ স্থান পেতে চাই মহাকালের নৌকায়। দেখো, ওই যে তোমার ইয়াটা রয়েছে, তোমার সুন্দর একটা নৌকা রয়েছে, এই যে নৌকাটার মধ্যে হলো গিয়ে আমার সব ধান টান নিয়ে টেয়ে গেল। এই যে তোমার ধান টান নিয়ে চলে গেল, ধান নিয়ে যে চলে যাচ্ছে, তখন আমি বলতেছি যে আচ্ছা ভাইয়া একটু দাঁড়াও, আমিও তোমার নৌকায় উঠবো, সো দ্যাট আমিও হচ্ছে গিয়ে ভালো করে। আচ্ছা, নাদিয়া আফরিন বলতেছে দ্রুত পড়াতে। সবাই একটু বলো তো, আমি কি দ্রুত পড়াবো নাকি যেভাবে আছি সেভাবেই পড়াবো? তো যেটা বলছিলাম, আমি ওই নৌকার মাঝিকে বলছি যে আচ্ছা আমি একটু উঠিয়ে দেন, আমাকে ওই জায়গায় আমারও তো বাঁচতে হবে। দেন নৌকার মাঝি বলতেছে
নো 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 নো, তোমাকে আমি উঠতে দিব না। তার কারণ হচ্ছে আমার যে নৌকাটা রয়েছে নৌকাতে আসলে আর জায়গা নাই। দ্যাটস ইট, গেল। ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি সোনার তরিতে মহৎ সৃষ্টির স্থান সংকুলন হয়, আর হলো কবির কোনো স্থান হয় নাই। শূন্য নদীর তীরে রহিনপুরী, আমাদের যে কবি রয়েছেন, কবির যাবতীয় সৃষ্টিকর্ম নিয়ে গেছে, কবির যাবতীয় সৃষ্টিকর্ম নিয়ে গেছে দেখে কবি এখানে শূন্য একা পড়ে আছে। ঠিক আছে, আসো পাঠ পরিচিতি পরে পড়ি, আগে হচ্ছে আমাদের মূল যে কবিতাটা রয়েছে মূল কবিতাটা পড়ি। দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। আচ্ছা স্টুডেন্টস, মূল কবিতায় যাওয়ার আগে সবাই একটু মনোযোগী হও, ঠিক আছে? সবাই একটু মনোযোগী হও, আমি তোমাদেরকে একটু বুঝাবো। আচ্ছা হ্যাঁ, এই যে ইতি ভালো বলছে, ইতি বলতেছে যে স্লো বুঝান, কারণ হচ্ছে এই কবিতাটা না অন্যান্য কবিতার মতো না। ওকে, অন্যান্য কবিতার মতো হলে আমার জন্য ইজি হইতো, তোমার জন্য ইজি হইতো, অনেক আরাম করে পড়াইতে পারতাম, বাট একটু হচ্ছে আমাদের আস্তে 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 পড়াতে হবে, আর কোনো ওয়ে নাই। আচ্ছা স্টুডেন্টস, সবাই একটু মনোযোগী হও। এখন কবিতার ইচ অ্যান্ড এভরি লাইন আমি আসলে ব্যাখ্যা করব, সবাই একটু মনোযোগী হও। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এখানে আমি দেখি গগনে মানে হচ্ছে তোমার আকাশ, গরজে মানে হচ্ছে তোমার হলো কি গর্জে, মেঘ তো মেঘ আমরা জানি, ঘন বর্ষা, বর্ষা বলতে এখানে বর্ষা বোঝাচ্ছে, মানে আকাশে অনেক মেঘ গজরাচ্ছে এবং বর্ষাকাল চলে আসছে, বৃষ্টি হচ্ছে। ওকে, এরপর দেখি কুলে একা বসে আছে নাহি ভরসা। কুলে, কুলে মানে হচ্ছে কি নদীর তীরে। স্টুডেন্টস এবার একটু মনোযোগী হবা সবাই, ঠিক আছে? নদীর তীরে একা বসে আছি, কে একা বসে আছে? একা বসে আছে হলো কি আমার কবি, ঠিক আছে? নাহি ভরসা, ভরসা মানে কোন প্রকার হচ্ছে কি ফেথ নাই, বা কার উপরে সে ডিপেন্ড করতে পারতেছে না, সিচুয়েশন অনেক বেশি খারাপ। এরপর দেখি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এটার মানে কি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন দিয়ে বোঝাচ্ছে অনেক ধান কাটা হয়েছে এমন, ঠিক আছে? রাশি রাশি ভাড়া ভাড়া। আচ্ছা স্টুডেন্টস একটা কথা বলি, আমি পুরো কবিতাটাই এভাবেই ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার পর আমি স্ক্রিন থেকে সরে যাব, স্ক্রিনশট নিবা, এটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? আসো, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, তার মানে অনেক ধান কাটা হয়েছে। ভরা নদী খুর ধারা, ভরা নদী মানে কি, মানে যে নদীতে পানি অনেক আছে, পানি অনেক আছে, বা গভীর, বা গভীর নদী। দেখো, বা গভীর নদী, ঠিক আছে? খুর ধারা, খুর ধারা খর পরশা, খুর ধারা কি নদীর যে ঢেউ রয়েছে, নদীর যে ঢেউ রয়েছে সেই ঢেউ অনেক ধারালো, নদীর ঢেউটা অনেক ধারালো মানে অনেক দ্রুত হচ্ছে গিয়ে তোমার নদীর ঢেউটা এসে পড়ছে। খরপর্শা, খরপর্শা মানে হচ্ছে তোমার নদীর যে ঢেউগুলো রয়েছে খুব দ্রুত সামনের দিকে আসছে, কারণ ওই যে স্রোতটা রয়েছে সেটা। ওকে, এই জায়গাতে হোপফুলি আর কারো কোনো সমস্যা নাই, আমরা এইভাবে একদম টুকরা টুকরা করে এই সম্পূর্ণ কবিতাটা বুঝাবো। আমি সবাই স্ক্রিন থেকে একটা তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, সবাই গাইস স্টুডেন্টস দুটো একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা এগুলো বুকে লিখবো। হ্যাঁ, এখন আপাতত বুঝো, বুঝে না বুঝে যাওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর নিজেদের বইয়ের মধ্যে লিখে রাখবা, এবং লিখে রাখবা যে ফার্স্ট টাইম এগুলো লিখে দিচ্ছে, বুঝতে পারছো? এইভাবে তোমরা যদি পড়ো, এইভাবে তোমরা যদি বাংলা বইয়ের একটা কবিতা পড়ো, সবগুলো কবিতা পড়তে পারো, আই গ্যারান্টি তোমাদের একদম এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত কেউ কবিতার মতো কোনো এমসিকিউ তোমাদের আটকাতে পারবে না। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, সবাই একটু দেখো, সবাই স্ক্রিনশট নিয়েছো? এসএস ডান, এত সাবাস, আসো আগাই। এরপর দেখি কাটিতে কাটিতে ধান এলো ভরসা, মানে কাটিতে কাটিতে ধান, ধান কাটতে কাটতে,
বর্ষা আসছে, বর্ষা মানে কি রেইনি সিজন। ওকে, একখানি ছোট ক্ষেত আমি একলা, মানে ছোট্ট একটা ক্ষেত রয়েছে। সে ধরো এই যে আবার এই ম্যাপটা আঁকি, এই হচ্ছে গিয়ে আমার ওই নদীটা, নদীটার ঠিক এই মাঝখানে একটা তোমার জমি রয়েছে, জমি। এই জমির মধ্যে যে আমাদের যেই কবি, কবি সে ধরো এই জমির মধ্যে এখানে দাঁড়ায় আছে, যে কবি এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। এখন কবি হচ্ছে গিয়ে জমির মধ্যে কাটাকাটি করতেছে, ধান টান বানাচ্ছে, কিছু একটা করতেছে। আচ্ছা, আমার কবির মাথাটা সুন্দর হয় নাই, কবির মাথাটা একটু সুন্দর করি। আচ্ছা, হ্যাঁ, ওহো, সরি। আচ্ছা দেখো, কবির যে মাথাটা রয়েছে, এই যে এই হচ্ছে কি আমাদের কবি, কবি হচ্ছে কি জমির মধ্যে দাঁড়ায় আছে, ঠিক আছে। এখন কি বলতেছে, একখানি ছোট ক্ষেত আমি একলা। এই আমি বলতে কাকে বোঝায়, কবিকে বোঝানো হচ্ছে। দেখো পুরোটা জায়গায় কবি একলা আছে না, তাই এখানে বলতেছে কবি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই যে এই যে জমিটা রয়েছে, জমি চারদিকে দেখো বাঁকা জল, এরকম হচ্ছে তোমার জল এসে হলোকে ধাক্কা দিচ্ছে, বা নদীর যে স্রোতটা রয়েছে, নদীর যে স্রোতটা, সেই নদীর স্রোতটার কথা এখানে বলা হচ্ছে। ওকে, এরপর দেখি পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। পরপারে, পরপারে মানে অপর পারে, অপর পারে। তরু ছায়া মসি মাখা, এটা বলতে কি বোঝানো হচ্ছে, গাছের ছায়া, গাছের ছায়া। গ্রামখানি মেঘে ঢাকা, একটা গ্রাম মেঘে ঢেকে আছে, মেঘে ঢেকে আছে। তার মানে এই যে কবি রয়েছে, কবি এই পারে, সে ধরো সে এই পারে একটা গ্রাম দেখতে পাচ্ছে, ঠিক আছে। এই পারে সে একটা গ্রাম দেখতে পাচ্ছে, ঠিক আছে। এই গ্রামে অনেক লোকে গাছ আছে, অনেক গাছ আছে, এই গাছগুলোর কারণে গ্রামটা তোমার অনেকখানি আসলে এখানে ঢেকে আছে, ঠিক আছে। এটা এখানে বলা হচ্ছে। তরু ছায়া মুসিমাহা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, তার মানে সকাল বেলা, এই সকাল বেলা কবি আসলে একলা অবস্থায় রয়েছে। একদম সকালে কবি হলো গিয়ে একলা অবস্থায় রয়েছে। এই যে যে নদীটা একটু আগে হচ্ছে গিয়ে আমি ড্র করলাম, আবারও আঁকি, এই তোমার ক্ষেতটা, এই ক্ষেতের মধ্যে আমাদের যে কবি রয়েছে, কবি আসলে একলা অবস্থায় আছে, তার গ্রাম হচ্ছে কি এইদিকে অবস্থান করতেছে, ঠিক আছে। তার মানে আমাদের কবি অনেক স্যাড, ঠিক আছে। এটার কথাই মূলত এখানে বলা হচ্ছে। এরপর দেখি, গান গেয়ে তরি বেয়ে কে আসতে পারে। হুট করে দেখতে পাচ্ছে যে একটা হলো কি নৌকা, একজন একটা মাঝি নৌকা চালাচ্ছে, এবং সে আসতেছে, সে হলো কি আস্তে আস্তে এদিকে এদিকে আসতেছে। তো বললো যে গান গেয়ে তরিবে, তরি মানে কি, তরি মানে হচ্ছে কি নৌকা। গান গেয়ে তরিবে কে আসে পারে, পারে মানে কি, পারে মানে হচ্ছে কি তোমার তীরে, দেখে মনে হয় যেন চিনি উহারে। তার মানে এই কবি হলো কি মনে করছে যে লোকটা আসছে, সেই লোকটাকে হচ্ছে কি হয়তো আমি চিনি, মানে কবির হয়তো পরিচিত, এমন একটা অবস্থা। দুইটা স্লাইড একসাথে এসেস নিও। এরপর দেখি ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি যায় ঢেউ গুলো নিরুপায়। ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি যায়। যে মাঝিটা আসছিল, মাঝি, মাঝি কোন দিকে তাকায় না, মাঝি তাকায় না কোনো দিকে। মাঝি তাকায় না কোনো দিকে, ঠিক আছে। এটার মধ্যে এখানে বলা হচ্ছে মাঝি তাকায় না কোনো দিকে, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে তোমার তোমার যে নৌকাটা চলে যাচ্ছে, এই কারণে আবার ঢেউ সৃষ্টি হচ্ছে, এই ঢেউ এসে এখানে তোমার বাড়ি লাগছে। আর কবি মনে করছেন এই মাঝিকে তিনি আসলে চিনেন, ঠিক আছে। এটাই বলা হলো। আগের স্লাইডে যাই, তোমরা এই স্লাইডে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, সরে যাই। তোমরা এই স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেলো। আচ্ছা, এই যে এখন যে তোমরা বলছো যে কোন লাইন থেকে অনুধাবন আসতে পারে, শব্দার্থ টিকার মধ্যে যতগুলা টিকা আছে সবগুলাই তো অনুধাবনের জন্য উল্লেখযোগ্য,
ঠিক আছে? এই যে সায়েদা রামিসা, শব্দার্থ টিকার মধ্যে যতগুলো হচ্ছে তোমার টিকা রয়েছে সবগুলো অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এই যে আগের পার্টটা দিয়েছি, কাইন্ডলি তোমার হলো গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়েছো? এই স্লাইডের স্ক্রিনশট দিয়েছো? ডান, ফাহমিদা মনি বলছো ডান, ভেরি গুড। সো নেক্সট, পরের স্লাইডের স্ক্রিনশট নিয়ে ফেলো। এই স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও, এটারও নাও। দেবলীলা যত বই আছে সবগুলা কি আমাদের পড়তে হবে কিনা? ইয়েস, অবশ্যই। তোমাদের যতগুলো বই বই রয়েছে এর মধ্যে 15টা 15টা 30টা, 15টা গদ্য 15টা পদ্য, এগুলো সবই তোমাদের আসলে পড়তে হবে। ওকে, এস এস ডান। মাহির তো বই লিখে ফেলছে, ঠিক আছে। আসো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। ভরা পাল, ভরা পাল মানে হচ্ছে নৌকা পাল দিয়ে চলে না, ওই পালের কথাই মূলত এখানে বলা হচ্ছে। এই যে এখানে যদি পাল হয় একটা, সেই পালের কথা বলা হচ্ছে। আসো আগাই। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কলিতে কুলেতে এসে, কোন বিদেশে মানে সে কোথায় যাচ্ছে। ঠিক আছে, বারেক ভিড়াও তরি, বারেক মানে একবারের জন্য। অনেক সময় বলি না, একবারের জন্য হলেও ছেড়ে দাও, একবারের জন্য হলেও আমাকে এই আইসক্রিমটা খেতে দাও, ওই রকম। ভিড়াও, ভিড়াও মানে হচ্ছে কি ঠেকানো। ভিড়াও ভিড়াও মানে হচ্ছে ঠেকানো। তরি, তরি মানে হচ্ছে তোমার নৌকা। ওকে, ঠিক আছে। কুলে, কুল মানে কি? কুল মানে হচ্ছে তোমার তীর। ওকে, ডান। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। যেও যেতে যেথা যেতে চাও মানে ওই মাঝিকে কবি বলতেছে যে যেখানে খুশি যাও। যেখানে খুশি যাও, যারে খুশি তারে দাও মানে যারে খুশি তারে তোমার নৌকাটা দিয়ে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে। কবি বলছে শুধু তুমি নিয়ে যাও, এখন কবি কি নিয়ে যেতে বলছে সেই বিষয়টা নিয়ে আমরা হলো গিয়ে কথা বলছি। আচ্ছা দেখি কবি কি নিতে বলতেছে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। দেখো, আমার সোনার ধান কুলেতে এসে মানে ওই যে ধানগুলা সে হচ্ছে কি ফুলিয়েছে, কাটা ধান, সে কাটা ধান নিয়ে যেতে বলছে। আর আছে আর নাই দিয়েছি ভরে, তার মানে পুরা যে নৌকাটা রয়েছে, নৌকা ভরে সে হলো গিয়ে ধান দিয়ে দিয়েছে, নৌকা ভরে ধান দিয়ে দিয়েছে। ওকে, এতকাল নদী কোলে জাহালয় ছিল বলে সকলে দিলাম তুলে থরে ভিতরে, মানে এতক্ষণ ধরে সে যত ধান কেটেছে, একটু বড় হবে, কাটা সকল ধান দিয়ে দিয়েছে। কাটা সকল ধান দিয়ে দিয়েছে মাঝিকে। কবি তার ধানগুলোকে সেভ করেছে। সকলেই দিলাম তুলে থলের ভিতরে, মানে একদম বস্তায় বস্তায় ধানগুলো দিয়ে দিয়েছে। রামিসা আবার একই প্রশ্ন করছে, কবিতার কোন লাইনগুলো ইম্পর্টেন্ট অনুধাবনের জন্য। আমি আবারও বলছি, শব্দার্থ টিকার যেগুলো টিকা রয়েছে মানে বড় যে শব্দার্থ গুলো রয়েছে, সেই তোমার শব্দার্থ গুলোর কথাই তো ওগুলাই তোমার কিন্তু এমসিকিউ অনুধাবনের জন্য প্রয়োজনীয়। ওকে, এখন আমারে লহ করুণা ভরে। আচ্ছা দাঁড়াও, তার আগে আমাদের এই স্লাইডটা দেখি। আহ আচ্ছা, তোমরা এটার মানে স্ক্রিনশট নিয়ে আসো। হ্যাঁ, এবার এই স্লাইডের স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা স্ক্রিনশট নিয়ে ফেলো। হ্যাঁ, পোল দিব, কবিতা শেষ করে পোল দিব। এই স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও। এই স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও সবাই। হ্যাঁ, মুদাসিনা হক, পোল তো দিবই, পোল ছাড়া চলে নাকি? পোল দিও, বাট একটু পরে দিব।
স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানাও। ওকে, আয়েশা হুমায়রা বলছে বুকে লেখা ডান, ভেরি গুড। ওকে, সবাইকে স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ, লেখা শিট দেওয়া হবে অবশ্যই। এসএস ডান, এসএস ডান, ভেরি গুড। আচ্ছা, ক্ষণিক হেসে মানে মানে অল্প একটু হেসে। আগেরটা নেওয়া হয়নি একজন বলছো, আকরাম হোসেন। অবশ্যই নেওয়ার ব্যবস্থা করছি। এই যে নাও, ক্ষণিক হেসে মানে একটু হেসে। কবিতায় প্রপারে, পরপারে দেখি মানে, পরপারে মানে এই যে আমি মাত্রই তো দেখাইলাম যে অন্য পারে, অন্যদিকে। এই যে পরপারে বলতে কি বুঝাইলাম, যে আমার এই যে কবি এখানে আছে, কবি হইলো কি এখান থেকে যে এই পারে একটা গ্রাম দেখতেছে, মানে অপর পারে, ঠিক আছে, অপর দিকে, এটা বুঝাচ্ছে। আচ্ছা, বাংলা সেকেন্ডের লেকচার শিট পাইনি, ফাহমিদা মনি বলছে এটা কাউকে বেসিক্যালি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে বাংলা সেকেন্ডে তোমাদের দিন ক্লাসটা শেষ হয়নি, আরো 2টা ক্লাস হবে টপিকের উপর, তারপর পাবে। ওকে, ঠিক আছে। আসো, ক্ষণিক এসে গেল। এরপর আসো, আমরা এখান থেকে আবার শুরু করি। এখন আমারে লহ করুণা করে, আমারে বলতে কাকে বোঝানো হচ্ছে? কবি বলতেছে। করুণা করে মানে দয়া করে, কাকে বলতেছে? মাঝিকে বলতেছে। মাঝি বলতেছে ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তুই। এরপর মাঝি বলতেছে না বাবা রে বাবা, আর জায়গা নাই, চলে যাও চলে যাও, আমার তরিটা অনেক ছোট, আমি টেনে চলে গেলাম। আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পুরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখানে কি বলতে চাচ্ছি যে আহ আচ্ছা, আমরা এখানে কি বলতে চাচ্ছি যে কবি বলতেছে যে আমার সোনার ধান গিয়াছে পড়ি, মানে আমার সোনার ধান কবির কাজে, কবির সাহিত্য কর্মে, কবির সাহিত্য কর্মের কথা বলা হচ্ছে। কবির যে সাহিত্যকর্ম রয়েছে, সাহিত্যকর্মেই আসলে তোমার যে সোনার তরী আছে, সোনার তরী হলো গিয়ে সম্পূর্ণরূপে ভরে গিয়েছে, ঠিক আছে। সাহিত্যকর্মে সোনার তরী সম্পূর্ণরূপে ভরে গিয়েছে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শ্রাবণ গগন ঘিরে মানে শ্রাবণ মানে আকাশে যে মেঘ বাদলা রয়েছে, সেই মেঘ বাদলার কথাই হলো কি তোমার এখানে বলা হচ্ছে, ঠিক আছে। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, মানে শ্রাবণের ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপুরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে অলরেডি তো আমরা দেখেছি এই যে ছিল নদীটা, নদীটার মধ্যে এখানে একটা ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে হচ্ছে আমার যে কবি রয়েছে, কবি আর হলো আকাশে তো তোমার প্রচুর মেঘ ছিল, তাই না? এই মেঘের কারণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে ঢেউ উঠছে, কবির অবস্থা তো খারাপ। কবি বলছে যে তুমি আমার সব সাহিত্যকর্ম নিয়ে গিয়ে আমাকে আর কিচ্ছু দিলা না, এই জিনিসটা তো আসলে ঠিক না। এটাই মতো এখানে বলা হচ্ছে যে শেষমেশ কবির যাবতীয় যে তোমার সৃষ্টি রয়েছে, সৃষ্টি নিয়ে ওরা চলে গেল। দ্যাটস ইট। এই আমাদের দেখিয়া চলে আসছে, গেল। সবার লাস্টে আমরা এখন পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। বিফোর দ্যাট আমি একটু আমার মতো করে পুরো কবিতাটা ব্যাখ্যা করে একটা সামারি দিই, ঠিক আছে। দেখি পুরো কবিতাটাতে আসলে আমরা কি বুঝিয়েছি। থরে বিথরে বলতে কি বোঝানো হয়েছে? থরে বিথরে বলতে আসলে থরে থরে বোঝানো হয়েছে, ঠিক আছে। শ্রাবণ মাসের যেমন আকাশ হয়। আচ্ছা, পুরো কবিতাটা কি বোঝানো হয়েছে? পুরো কবিতাটাতে বোঝানো হচ্ছে যে দেখো, আমাদের প্রত্যেকের যে কাজ রয়েছে, প্রত্যেকের যে কর্ম রয়েছে, সে কর্মটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কর্মহীন কোনো মানুষের যেমন গুরুত্ব নাই, ঠিক তেমনি কর্মহীন কোনো মানুষের বেঁচে থাকারও আসলে কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক এমন একটা জায়গা থেকে কবি দেখিয়েছেন যে তিনি
অনেক সোনার ধান ফলিয়েছেন। সোনার ধান বলতে কি বুঝেন? সোনার ধানটা হচ্ছে কি মূলত কবির যে সাহিত্যকর্ম রয়েছে সেই সাহিত্যকর্মের কথা বলা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, কবিতার মধ্যে আমরা দেখেছি কবি এই সোনার ধানগুলো নিয়ে খুব একটা রিস্কি জোনে আছেন। তার মানে এটা আসল অর্থ হচ্ছে কবির জীবন সায়ান্নে চলে এসছে, বা জীবন হলে অলমোস্ট শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ঠিক এমন একটা সময় কবি তার সাহিত্য কর্মে, কবিতা যেখানে সোনার ধান বলা হয়েছে, সেগুলো নিয়ে অনেক ওয়ারিড অবস্থায় আছেন। এই যে কবির জীবনাবসান হতে যাচ্ছে, এটা আমরা কিভাবে বুঝেছি? চারপাশে ঘন মেঘের কথা দেখেছি, দূরে কবি গ্রাম দেখতে পাচ্ছে, সে গ্রামে যেতে পারতেছে না, এরকম একটা অবস্থা। এরকম এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে কবি হুট করে যেতে পায় একটা নৌকা আসছে, এই নৌকায় কবি মহাকালের নৌকা বলে চিহ্নিত করেছেন, মানে এটা ইতিহাসের পাতা হিসেবে চিহ্নিত রয়েছে। এই যে ইতিহাসের পাতাটা রয়েছে, সেই ইতিহাসের পাতায় কবি তার নিজের কর্মগুলোকে লিপিবদ্ধ করবেন, এরকম একটা অবস্থা। সেই নৌকাটা আসলো, কবির কর্ম নিল, নেটুস করে চলে গেল, আর কবি ওখানে ফেলে রেখে গেল। এবং কবিকে আসলে সে ওই নৌকায় তুললো না, কারণ সেই নৌকায় আসলে কবির জন্য আর আলাদা কোনো জায়গা ছিল না। তাহলে যেই জায়গা থেকে আমরা চিন্তা করছি, এটা হচ্ছে আমরা আমাদের জীবনে আমাদের যে লাইফ রয়েছে, সেই লাইফটা তো আসলে একদমই তোমার মানে কি বলবো, লং লাস্টিং হবে না। এই যে আজকে এখন 5:03 বাজে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি জানি না তোমাদের নেক্সট ক্লাসটা নিতে পারবো কিনা, ততক্ষণ পর্যন্ত আমি ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটা তো আমি বলতে পারি না, তাই না? ঠিক এমন একটা জায়গা থেকে তোমাদের দায়িত্বটা কি? তোমাদের দায়িত্বটা হচ্ছে কি, আমার যে ক্লাসটা করলা, ক্লাসের সম্পর্কে একটা হলো রিভিউ দেওয়া। যদি আমার ক্লাসটা ভালো থেকে থাকে, তার মানে তোমরা কিন্তু ওই সোনার তরী যে নৌকাটা রয়েছে, নৌকার মাঝি হিসাবে কাজ করলা। তোমরা আমার ক্লাসে ভালো অংশটা নিয়ে গেছো, বাট আমি যে মারা গেলাম আমাকে কিন্তু তোমরা নিয়ে যাচ্ছ না। তার মানে হচ্ছে আমার নিজের এন্টিটি বা নিজের যে সত্তা রয়েছে, সেটা টিকে থাকাটা মুখ্য না, রাদার দেন আমি যে ক্লাসটা নিলাম, আমি যে কর্মটা করলাম, আমি যে কাজটা করলাম, সেটাই আসলে মুখ্য বিষয়, যেটা হয়তো রেকর্ডেড অবস্থায় আমাদের অ্যাপে থেকে যাচ্ছে, তোমাদের কাছে থেকে যাচ্ছে। ঠিক আছে, এটাই মূলত এই জায়গা থেকে বলা হচ্ছে। এক বাক্যে তোমার যে কর্ম রয়েছে, তোমার কর্মটাই আসল, তোমার কর্মকে সবাই মনে রাখবে, তোমাকে কেউ মনে রাখবে না। এক বাক্যে জীবন ক্ষণস্থায়ী, কর্ম অবিনশ্বর। দ্যাটস ইট। কবিতা নিয়ে আর কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি জানাও। ওকে, আকরাম বলছে ভাই আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আকরাম। ওকে, কবিতা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি জানাও। কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি জানো। ওকে, কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে আপনার ক্লাস থেকে যা শিখতে পারবো তাই সোনার ধানে, সুমাইয়া ভালো বলছে। ওকে, আয়শা বলছে আপনার ক্লাসগুলো জোস, থ্যাংক ইউ সো মাচ আয়শা। ঠিক আছে, তরণী, তরণী বুঝি নেই, মানে উম্মে হাবিবা। থ্যাংক ইউ সো মাচ আকরাম, থ্যাংক ইউ আয়শা। ওকে ভাইয়া, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মুন্না। ওকে, ডান। সো মোটামুটি হচ্ছে কি, আচ্ছা একজন অনেকবার জিজ্ঞাসা করতেছো খড়পর্সা মানে কি। এই যে শব্দার্থ টিকা পড়ার সময় তুমি একটু অমনোযোগ হয়ে গেছিলা, তাই খড়পর্সা মানে তোমরা তখন মিস করে ফেলছো। দেখো, খড়পর্সা মানে হচ্ছে ধারালো বর্ষা, এই যে আমি ছবি এঁকে বুঝাইছি, ধারালো বর্ষার কথা বলা হচ্ছে। আর দেখো, এই যে চারিদিকে বাঁকা জল, VVIQ, সিকিউর খ নম্বরের জন্য। তারপরে হচ্ছে তোমার যে এইটা গান গেয়ে তরি, এটা হচ্ছে VVIQ, সিকিউর খ এর জন্য। ঠিক আছে, এরপর দেখি হচ্ছে ওগো তুমি কোথায় এলে, কোন বিদেশে, VVIQ, সিকিউর খ এর জন্য। এটাও VVIQ, মানে যতগুলো এই টাইপের টিকা রয়েছে সবগুলো আসলে VVIQ। ঠিক আছে, এইটা তো পুরাই VVIQ, এই স্লাইডটা পুরাই VVIQ, সবাই মনে রেখো। স্লাইড নাম্বার 14 পুরাই VVIQ। ওকে, তারপর হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি VVIQ তোমার সিকিউর এর খ নম্বরের জন্য। ওকে, ডান। তো মোটামুটি আমাদের পাঠ পরিচিত কিন্তু আসলে শেষ। ছোট ক্ষেত মানে ছোট্ট একটা ক্ষেত, ছোট্ট একটা তোমার ধান ক্ষেত এমন। ঠিক আছে, আসো
এবার আগাই সামনের দিকে। তোমরা অনেকক্ষণ ধরে পোল পোল করতেছিলে, আসলে আমরা পোল পোলে যাই। ওগো তুমি কোথায় যাও কোন দেশে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা আসো, চিনি মানে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো স্টুডেন্ট। আমি তরণী পরে, মানে আমি তরণীর ওপারে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা কুইজ দিয়েছি, তোমরা কাইন্ডলি এবার কুইজটা অ্যাটেন্ড করবা, ঠিক আছে? তোমাদের জন্য একটা পোল ঠুস করে ফায়ার করে দিয়েছি। দেখো, পোল দিয়েছি বাবা, পোল দিয়েছি, পোলে অ্যাটেন্ড করো। পোলে অ্যাটেন্ড করো, ওয়াও এত ভালো। হুম, পোলে অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করো। পোলের রেজাল্ট দিয়ে খুব ভালো হচ্ছে, আবার দেখি খারাপও হচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা? জুম সেশনের ব্যাপারে সবকিছু হচ্ছে তোমার ইয়াতে জানানো হবে, আমাদের ডিসকর্ডে জানানো হবে। সবাই ডিসকর্ডে চোখ রাখো। আর সবাইকে টিচার ইনবক্সে নক দাও, টিচার ইনবক্সে অনেক প্রশ্ন আনসার পেয়ে যাবা। দেখা যাচ্ছে আমি যেটা পড়াচ্ছি, পড়াতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি সবগুলো প্রশ্ন আনসার করতে পারছি না, ঠিক আছে? খুবই স্বাভাবিক এটা। তোমরা একটু কাইন্ডলি টিচার ইনবক্সে নক দিবা। রেজাল্ট দেখি 80% সঠিক অ্যান্সার দিয়েছো। লিডার বোর্ড ইজ পাবলিশ সাকসেসফুলি, ঠিক আছে, ডান। সো এরপরে হচ্ছে কি আমরা চলে যাই পরবর্তী। নেক্সট পোল ক্যান বি, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। এবার আসি আমরা অ্যান্সারটা দেখি। যারা যারা দিয়েছো অ্যান্সার সি, সবার অ্যান্সার হলো সঠিক হয়েছে, 80% আমার সঠিক অ্যান্সার দিয়েছো। আগাই, কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন? কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন? কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন? ওকে, দেখি সবার অ্যান্সারটা। কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন, দেখি সবাই এখন হয়তো অ্যান্সার করছো। অ্যান্সার এখনো শেষ হয়নি, অ্যান্সার এখনো শেষ হয়নি। আচ্ছা, যারা হলো 8+5 মাত্রা নাদিয়া জিজ্ঞেস করেছো, আমি তোমার দ্বারা এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে তোমার ওই কোশ্চেনটা দেখছি। ওকে, সো রেজাল্ট পাবলিশ হয়ে গেল, দেখে দিই কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো। ওকে, ঠিক আছে। সো অলরেডি রেজাল্ট বের হয়ে গিয়েছে, এবার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে কি তোমার হলো কি সি। কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়ে? ছোট ক্ষেত বলতে আসলে তোমার জীবনে যে পরিধি রয়েছে, পরিধিকে বোঝানো বোঝানো হচ্ছে। এবং এই যে তোমার ছোট ক্ষেতটা রয়েছে, এই ছোট ক্ষেতে তুমি কি পরিমাণ সোনার ফসল ফলাতে পারো, এটা আসলে তোমার ক্রেডিট, ঠিক আছে? এটাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, ডান।
আসো এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার এমসিকিউটা আগে হচ্ছে গিয়ে পড়ি। আচ্ছা, একজন বলে পোল দিয়ে না শুধু শুধু হচ্ছে গিয়ে সময় নষ্ট। ওকে, আগাই চলে সামনের দিকে। দেখো, জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণীক, ঝড় এবং আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পের পেন্সিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষ তাড়িত মানুষ সেই সময়কে আজও অনুভব করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় দেশের প্রথা ব্যক্তিত্ব। আমার ইউনিভার্সিটির যে চারুকলা ডিপার্টমেন্টে রয়েছে বা চারুকলা ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এন্ড স্কাল্পচার, সেই জায়গা থেকে আসলে তোমার তিনি আসলে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, গেল। এখানে জয়নুল আবেদিনকে সোনারতরী কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে? মাঝি, ভরা নদী, তরী নাকি কৃষক? একটু আমাকে জানাও। আর যে বলছো ভরা নদী বলতে কি বোঝানো হচ্ছে? মানে অনেক পানি, ঠিক আছে, অনেক পানি বোঝানো হচ্ছে, বা গভীর নদী সেটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, ডান। আসো এবার একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার দাও যে এখানে মাঝি, ভরা নদী, তরী নাকি কৃষক, এটার অ্যান্সার কি হবে? তিনের অ্যান্সার কি হবে? সরি 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 সরি, আমার ইয়েটা অফ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তিনের অ্যান্সারটা কি হবে? তোমার দেখাই ফেললাম আমি। আচ্ছা, তাও বলো তিনের অ্যান্সারটা কি হবে? যারা আসো, তিনের অ্যান্সার কি হবে বলো? ওকে, ডান। যারা বলছো তিনের ডি, সবারই হলো গিয়ে অ্যান্সার সঠিক হয়েছে। তিনের অ্যান্সার হবে গিয়ে তোমার ডি। ওকে, ডান। ওকে, সো একটু সামহাও আমার একটুখানি সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ডান। 3 নাম্বারে রয়েছে, তিনের অ্যান্সার হবে গিয়ে আমার আসলে ডি। গেল। এরপরে যদি হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি, পরবর্তীতে আমার আর একটা প্রশ্ন রয়েছে 4 নাম্বার। জয়নুল আবেদিনের কথাই এখানে কি বলা হচ্ছে? এই জয়নুল আবেদিনের সাদৃশ্য প্রেক্ষিতে কি বলা যায়? মানুষের যে জীবন রয়েছে, জীবন কিরকম সে ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে। এবং অন দি আদার হ্যান্ড এখানে বলা হচ্ছে যে সৃষ্টি অবিনশ্বর। জয়নুল তার সৃষ্টি দিয়ে অবিনশ্বর হয়ে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে তিনি তার একটি মানে নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন। ঠিক আছে, এই কথাটাই মূলত এখানে বলা হচ্ছে। দ্যাটস ইট, গেল মোটামুটি। সো এরকম একটা জায়গা থেকে আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা প্রায় সেদিকে। বাট বিফোর দ্যাট একজন হলোকে জিজ্ঞেস করেছিল যে ভাইয়া মাত্রা বিচ্ছ ছন্দের যে বিষয়টা, ধরো ওখানে আমি যাচ্ছি। দেখি, এখানে যদি আমরা চিন্তা করি, দাঁড়াও, এই যে সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অধিকাংশ পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। 8+5, দেখি এখানে হচ্ছে কি আমি চিন্তা করি আমাদের যে মূল কবিতাটা রয়েছে, মূল কবিতার দিকে একটু যাই। দেখো, 8+5, দেখো এখানে আমরা যদি হলো চিন্তা করি, এই যে প্রত্যেকটা যে মাত্রা রয়েছে, প্রত্যেকটা মাত্রা আমাদের কাউন্ট করতে হবে। প্রত্যেকটা মাত্রা কাউন্ট করে দেখবো যে প্রথম মানে বেশিরভাগ মাত্রা হলো গিয়ে 8 আর হলো গিয়ে 5 মিলিয়ে। যেরকম গগনে গরজে মেঘ, এখানে হলো গিয়ে একটা মাত্রা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, এইভাবে তোমার কাউন্ট করে দেখতে হবে তোমার কয়টা করে হলো মাত্রা রয়েছে। এইভাবে মাত্রাগুলো আমরা চিহ্নিত করতে পারি। আরেকটা বিষয় এখানে রয়েছে, সেই বিষয়টা যখন তোমাকে বলবো যে মাত্রাবৃত্ত ছন্দ মানে তোমার পুরাটা লিখতে কয়টা মাত্রা ব্যবহার করা হয়েছে, এটা এর মধ্যে এখানে বোঝানো হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা সিকিউটা সলভ করব। সিকিউটা সলভ করার আগে দেখি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, এতক্ষণ যা পড়ালাম এতটুকু তোমার ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। আচ্ছা, হ্যাঁ, আজান দিচ্ছে। আজানের জন্য 5টা হলো 16 বাজে। আমরা ঠিক আজানের জন্য হলো একটা ব্রেক দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে আমরা শুরু করবো। 5টা 20-এ আমরা শুরু করবো, ক্লাস প্রায় শেষ। ক্লাসটা শেষ করে একবারে না আমাদের জন্য ব্রেক দিয়ে দিব। ঠিক আছে, একবারে আজানটা শেষ হলে 5টা 20-এ আমরা এসে
5 মিনিটে সিকিউটা সলভ করে ফেলবো। সিকিউটা সলভ করার পরেই আজকের ক্লাস আমাদের শেষ, ঠিক আছে? একটু সবাই আমরা ব্রেক নিই, 5 মিনিট পর আবার শুরু করছি। ওকে। আসো আমরা হচ্ছে স্টার্ট করি। সিকিউটা সলভ করার আগে মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে তোমরা হচ্ছে অনেক প্যারায় পড়ছো, আমি যা বুঝলাম। সো লেটস ডু ওয়ান থিং। এই যে বোর্ডটা আছে, বোর্ডটা তো ক্লিয়ার করা যাচ্ছে না, ঠিক আছে। সো দেখি, এত দাগিয়েছি আজকে পুরো বোর্ডে। দেখি, মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে স্বরধ্বনি আসে, স্বরধ্বনি, তাহলে সেটা হবে কি এক মাত্রা, আর ব্যঞ্জন এটা হবে কি 2 মাত্রা। দেখো, শূন্য নদীর তীরে, শূন্য নদীর তীরে, দেখো লাস্টে দন্তান্ন জফলা আছে, তার মানে এই লাইনের ক্ষেত্রে যদি হচ্ছে কি আমি চিন্তা করব এখন, এই লাইনের ক্ষেত্রে ফার্স্টে আসলে হচ্ছে তোমার 2, 2 যোগ দেখি নদীর বৈষণ্য র রয়েছে, দেখো দন্তান্ন, এরপরে হচ্ছে কি দ দীর্ঘইকার বৈষণ্য র, আবার হলো কি বৈষণ্য র রয়েছে, তার ব্যঞ্জন ধ্বনি এসছে, তার মানে হলো এখানেও বসবে তোমার 2 মাত্রা। তারপরে হচ্ছে তোমার এদিকে কি বলতেছি, তীরে বৈষণ্য র, এখানে হলো কি আবার বৈষণ্য র আসছে, তার মানে এই জায়গাটা হবে গিয়ে আর একটা হলো গিয়ে 2, ঠিক আছে। এখন দেখো শূন্য, এই যে শব্দটা রয়েছে এখানে কিন্তু শব্দ আছে দুইটা, এটা দন্তান্ন আর এটা হলো কি অন্তস্থ জ, যেহেতু হলো কি জ ফলা আসছে, তাই এখানে আমার আরো একটা মাত্রা বসবে। এবার দেখো 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তার মানে এই জায়গাটাতে আমার 8 মাত্রা আসছে, ঠিক আছে। মানে মাত্রাবৃত্ত ছন্দ অনুযায়ী এখানে আমাদের 8 বসেছে। তার মানে কিভাবে আমরা মাত্রাবৃত্ত ছন্দগুলো আসলে তোমার ক্রিয়েট করতে পারি। এরপর দেখি রহিনু পরি, এই জায়গা থেকে যদি হচ্ছে কি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ধ্বনির পরপর হলো গিয়ে আমি যদি দেখি, দেখো এখানে রহিনপুরি, রহিনপুরি রয়েছে, এই জায়গা থেকেও কিন্তু আসলে এখানে কি আবার দেখো দন্তার ন রয়েছে, আবার হলো গিয়ে তোমার রস্যও রয়েছে, দেখো এই জায়গায় দন্তার ন, রহিনু যেহেতু বলছে, তার মানে এটার জন্য আসবে হলো গিয়ে 2, রস্যর জন্য আসবে হলো গিয়ে 1, 3, পরি, লাস্ট হচ্ছে গিয়ে তোমার আবার হলো গিয়ে ডয়শূন্য র চলে আসছে, ডয়শূন্য র চলে আসার কারণে আবার চলে আসবে হলো গিয়ে 2, তার মানে দেখো 2 আর 1, 2 2 4, 4 আর 1 5। এটাই মূলত বলা হচ্ছে যে তুমি এইভাবে জিনিসগুলো কাউন্ট করতে পারবা। যদি শব্দের শেষ ধ্বনিটা থাকে তোমার ব্যঞ্জন ধ্বনি, তাহলে হবে কি দ্বিমাত্রা বিশিষ্ট, তারপরে হচ্ছে তোমার যদি হলো কি তোমার কি বলে স্বরধ্বনি থাকে, তাহলে হবে কি এক মাত্রা বিশিষ্ট। ওকে, এভাবে আমরা মাত্রাবৃত্ত ছন্দগুলো আসলে আমরা এভাবে মেনটেন করতে পারি বা শিখতে পারি কোনটা কি হবে। ওকে, ঠিক আছে, আসো আগাই সামনের দিকে। তো আমরা যদি এরপর দেখি কি বলে, একটা তোমার সিকিউ রয়েছে, দেখো বাংলা কত তারিখে, আগে মাদার তেরেসা আফ্রিদি, মাদার তেরেসার আধার ছিলেন আলবেনিয়ার বংশোদ্ভূত হয়ে মাদার তেরেসার কথা বলেছে। ক তারিখে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, এটা আমরা সবাই জানি।
1861 সালে। এবার বাঁকা জল বলতে কি বোঝায়? ওই যে তোমার যে ঢেউগুলো রয়েছে, তোমার যে ঢেউগুলো এসে তোমার আঘাত করবে, সে আঘাত করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নদীর যে ঢেউ রয়েছে, নদীর ঢেউয়ের কথাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, ডান। এরপর দিক গ নম্বর, সোনারতরী কবিতার কোন বিষয়টি মাত্রার সঙ্গে সংগতিপূর্ণ? ওই যে তিনি যে কাজ করেছেন, তার যে কর্মগুলো রয়েছে, তার যে তোমার কর্মটা আছে, সে কর্মর কথা বলা হচ্ছে। সে কর্মের দিক থেকে প্রথম মাত্রাস হলো সংগতিপূর্ণ। মাত্রাস জীবনের পরিণতি সোনারতরী কবিতার মূল উপজীব্য বিষয়। মন্তব্যটি হচ্ছে কি তোমার ব্যাখ্যা করো অবশ্যই। মা তেরেসার জীবনে যে পরিণতি রয়েছে, দেখো তিনিও কিন্তু মারা গিয়েছেন। সোনারতরী কবিতায় ওই কবিও কিন্তু আসলে মারা গিয়েছেন। এই জায়গা থেকে আমরা বলতে পারি তারা পরস্পরের সাথে সংগতিপূর্ণ। এতটুকুই। আচ্ছা, শিক্ষার্থীরা তোমাদের এখনো যাদের মাত্রাবৃত্ত সংগ্রহের ডাউট রয়েছে, তোমরা কাইন্ডলি টিচার ইনবক্সে জানাও। ক্লাসের টাইমও শেষ এবং অন দি আদার হ্যান্ড নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো দ্রুত আমার ক্লাসটা শেষ করতে হচ্ছে। তোমাদের টিচার 2 যে রয়েছে, টিচার 2 কিন্তু সুন্দর মতো এখানে অ্যান্সারটা দিয়ে দিবে। ঠিক আছে, তাই তোমরা কিন্তু কোনো চিন্তা করবা না। যাদের মাত্রাবৃত্ত সন্ধানে কোনো সমস্যা রয়েছে, কাইন্ডলি আমাদের যে ইনবক্সটা রয়েছে, টিচার ইনবক্স রয়েছে, সেই টিচার ইনবক্সে নক করো। নক করলে কিন্তু প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা। দ্যাটস ইট। সো এবার আসো তোমাদের SW টা দিব। SW, সবাই SW দিবা। বইয়ের সিকিউ, বইয়ের সিকিউ প্লাস কবিতা থেকে 10টা এক কথায় উত্তর। এই পুরাটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক। বাচ্চারা বুঝছো তোমাদের হোমওয়ার্ক কি? এটা হোমওয়ার্ক। কোথায় জমা দিবা? ডিসকর্ডে। সবাই ডিসকর্ডে জমা দিবা। কবের মধ্যে জমা দিবা? আজকে তোমার হলো 16 তারিখ, তোমরা সবাই জমা দিবা 19 তারিখ। 19, 11, 23 এর মধ্যে তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে, বেসিক্যালি 19 তারিখে জমা দিবা। দ্যাটস ইট। আর হলো গিয়ে কালকে জুম সেশন হবে ঠিক রাত 8টায়। সেই জুম সেশন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো মোটামুটি এতটুকুই আজকের ক্লাস নিয়ে। আমার কাছে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি একটু কাইন্ডলি জানাও। আজকে ইনবক্সের প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি জানাবো। ওকে, আজকের ক্লাস নিয়ে এই তোমাদের আর কোন কবিতা ভিত্তিক, কবিতার মধ্যে আর কোনো কনফিউশন আছে কিনা কাইন্ডলি একটু আমাকে জানাও। ওকে, আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি একটু জানাও স্টুডেন্টস। আচ্ছা, সবাই একটু আচ্ছা সবাই হচ্ছে যারা হলো কে বলছো যে তোমার কি বলে টিচার ইনবক্স রিপ্লাই পাওনি, আজকে আমি দেখবো, সমস্যা নাই। যাদের ডিসকর্ড নাই, ডিসকর্ড ডাউনলোড করে জয়েন করে ফেলবা। ঠিক আছে, আর ডিসকর্ড কোনো সমস্যা থাকলে কল দিবা 16910 তে, তোমাদের সমস্যা কিন্তু সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে আমাদের যে আজকের ক্লাসটা রয়েছে, সবকিছু মিলে আমাদের যে আজকের ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই সবসময়